মুভির নাম মন্দিরা। শুরুতেই আমাদেরকে আলাকন্দাপুরাম নামের একটি গ্রাম দেখানো হয়, যেখানে একটি লোক রাতের বেলা ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করতে থাকে। সে সবাইকে বাসার মধ্যে চলে যেতে বলে, বিশেষ করে ছেলেদের, কারণ এই এলাকায় রাত হলেই এক আত্মার আবির্ভাব ঘটে, আর সেই আত্মা যাকেই পায় তাকেই তুলে নিয়ে চলে যায়। তাই সবাই তখন তাড়াতাড়ি করে বাসার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেই ঘন্টা বাজানো লোকটি সেখানে একজন পুরোহিতকে দেখতে পায়। এই লোকটিকে সে আগে কখনো এই গ্রামে দেখেনি, তাই সে কৌতূহলবশত ওই লোকটির কাছে যায় আর দেখে যে সে বাঁশি বাজাচ্ছে। লোকটি তখন ওই পুরোহিতের কাছে গিয়ে তাকে বলতে থাকে সে যেন এমন করে বাঁশি বাজানো বাদ দিয়ে দ্রুত কোথাও গিয়ে লুকিয়ে পড়ে, কারণ ওই আত্মা যে কোনো সময় চলে আসবে। তো সেই কথাটা বলতে না বলতে হঠাৎই সেখানে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় আর অনেক বেশি বাতাস হতে থাকে, যেটা দেখে ভয় পেয়ে ওই লোকটি দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় সেই পুরোহিত সেখানেই বসে থাকে আর কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে তার পরিধেয় কাপড়ের উপরেই একটি ছবি আঁকে। এরপর সে মন্ত্র পড়তে থাকে। তখন দেখা যায় ওই আত্মাটি আবারও ফিরে চলে যায়, যেটা দেখে তো সেই গ্রামের সবাই খুব খুশি হয় আর সবাই মিলে বাইরে বেরিয়ে আসে। এরপর বলতে থাকে যে এই পুরোহিত তো তাদের এই ভয়ঙ্কর আত্মার হাত থেকে বাঁচাতে এসেছে। এটা বলে সবাই তার জয়গান করতে থাকে। তখনই পুরোহিত বলে যে তারা একেবারে এই আত্মা থেকে এখনো মুক্তি পায়নি। এই আত্মাটি গ্রামেরই পাহাড়ের পেছনের একটি মহলে রয়েছে, কিন্তু কিছু মানুষ তাকে জাগানোর চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত তারা সফল হয়নি। তবে একবার যদি তারা সফল হয়ে যায় তাহলে কিন্তু আত্মাটি সবকিছু ধ্বংস করে ফেলবে, তখন আর কেউ রেহাই পাবে না। এই কথা শুনে তো গ্রামের সবাই অনেক ভয় পেয়ে যায় আর তারা এর থেকে বাঁচার জন্য এবার পুরোহিতের কাছে একটা উপায় জানতে চায়। তখনই পুরোহিত বলে যে সে তার এই কাপড়ে একজনের ছবি এঁকেছে আর এই লোকই তাদের সবাইকে ওই আত্মার হাত থেকে বাঁচাতে পারবে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একজন লোককে দেখানো হয়, তার নাম ভারতী। সে একজন বি গ্রেড অর্থাৎ অশ্লীল মুভির স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর, আর আজকেও সে তেমনই একটি স্ক্রিপ্ট লিখছিল। তো তখনই সেখানে তার ফ্ল্যাটমেট আসে আর তার কাছে ওয়াটার ট্রাক কখন আসবে তা জানতে চায়। এটা শুনেই তো ভারতী রেগে যায় আর বলে যে সে কত ইম্পর্টেন্ট একটি কাজ করছে, আর এইদিকে সে এসে তার কাছে ওয়াটার ট্রাক কখন আসবে সেটা জানতে চাচ্ছে। সে তো তার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিল। তখন তার ফ্ল্যাটমেট বলে যে এমন তো না যে সে বাহুবলী মুভির স্ক্রিপ্ট লিখছে, সে তো অশ্লীল মুভির স্ক্রিপ্ট লেখে, তা সেটা আর এমন কি ইম্পর্টেন্ট হলো? ভারতী তখন বলতে থাকে যে তার এই মুভি একটা আর্ট, আর এটাকে এত অবহেলা করার মতো কিছু নেই। এইসব মুভিতে সে ছেলে মেয়েদের ইমোশন আর ফিলিংস ফুটিয়ে তোলে, তো এর থেকে ভালো আর কি হতে পারে? ফ্ল্যাটমেট তো তখনও তাকে একের পর এক কথা শোনাতে থাকে আর রাগ হয়ে তার গায়ে তোয়ালেই ছুঁড়ে মারে। তখন ভারতী বলে এই যে সে এখন তাকে তোয়ালে ছুঁড়ে মারলো, এটা হয় নর্মাল মুভিতে, আর যদি কোনো মেয়ে এটা করে তাহলে সেটি হবে বি গ্রেডের মুভি। শুধু এতটুকুই তো পার্থক্য। যাই হোক, তো কিছুক্ষণ পর ভারতীর কাছে একজন প্রডিউসারের কল আসে, যার সাথে কাজ করার জন্য ভারতী অনেক দিন ধরে অপেক্ষা করছিল। এটা তার স্বপ্ন। তো সে তাকে ফোন দিয়ে বাসার নিচে আসতে বলে। ভারতীও তো খুব এক্সাইটেড হয়ে তার ফ্ল্যাটমেটকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই দেখা যায় সেখানে তাদের বাড়িওয়ালা চলে আসে আর তাদেরকে সিঁড়ি পরিষ্কার করতে বলে, কারণ 3 মাস হয়ে গেছে তারা এখন পর্যন্ত 1 মাসেরও ভাড়া দেয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতী তার মুভি দিয়ে কোনো লাভই করতে পারছে না। তো এখানে তারা কোনোভাবে ওই বাড়িওয়ালাকে কাটিয়ে প্রডিউসারের সাথে দেখা করতে চলে আসে। তো প্রডিউসার তাদেরকে মুভির সব খরচ স্পন্সর করবে এমন একজনের কাছে নিয়ে যায়, কিন্তু না ওই প্রডিউসার জানতো না সেখানে থাকা অন্য কেউ জানতো যে ভারতী আসলে অশ্লীল মুভির ডিরেক্টর। এর জন্য যখন ভারতী সেই স্পন্সর করা লোক এবং তার সম্পূর্ণ পরিবারের সামনে তার অশ্লীল মুভির স্ক্রিপ্ট পড়ে শোনায়, তখন তো তারা অনেক বেশি রেগে যায় এবং তাকে মেরে মেরে বাইরে বের করে দেয়। এরপরই তারা বাইরে এসে চা খাচ্ছিল, কিন্তু তখনই প্রডিউসার অনেক বেশি ব্যথায় ছিল, কারণ বেচারাকে তো সেই লোকেরা সেই মারা মেরেছে। কিন্তু ভারত তখনও তার কনফিডেন্স হারায়নি। সে বলে সে অন্য কাউকে স্পন্সরশিপের জন্য খুঁজবে। এরপরে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, তার নাম হলো সৌমিয়া। সে একটি স্বপ্ন দেখতে থাকে। সে দেখে তার আলমারির মধ্য থেকে কোনো এক অশুভ শক্তি বেরিয়ে এসেছে আর তাকে মেরে ফেলছে। এটা দেখেই তো তার ঘুম ভেঙে যায়। সে একভাবে কাঁপতে থাকে। সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখনই তার রুমমেট তার কাছে জানতে চায় যে সে কি আবারও সেই স্বপ্ন দেখেছে। এইবার সে কাকে মারা যেতে দেখেছে? সৌমিয়া বলে যে সে নিজেকেই মারা যেতে দেখেছে। তো বোঝাই যায় সে এই ধরনের স্বপ্ন প্রায়ই দেখতো। তো এরপরই সৌমিয়া বিছানা থেকে উঠে পড়ে আর তার আলমারির দরজা খোলে। তার মধ্যে একটা ছবি ছিল। তখনই তার ফ্রেন্ড এসে তার কাছে জানতে চায় যে সে সবসময় দুঃস্বপ্ন দেখার পর কেন এই ছবিটির কাছে আসে, এর কারণ কি। সৌমিয়া বলে যে এই ছবিটি কোনো সাধারণ ছবি না, এটাকে তার পূর্বপুরুষরা সবাই মিলে পূজা করত, আর এই ছবির সাথে
সাথে কোনো না কোনো ভাবে সেও জড়িয়ে আছে। তো এখান থেকে এই দৃশ্য পরিবর্তিত হয় আর দেখানো হয় পুলিশরা একটি জায়গায় যায়। সেখানে গিয়েই তারা কিছু অদ্ভুত মানুষদের দেখে, যারা চোখ বন্ধ করে মূর্তির মতো বসেছিল। আর সেখানে তাদের সাথে একটি মহিলাও আছে। এটা দেখে তো তারা আরো বেশি অবাক হয় আর সবগুলোকে ডাকতে থাকে এবং তাদের সাথে থানায় যেতে বলে। তখনই চশমা পরা একটি লোক সেখানে আসে, যে তার নাম গোবিন্দালু জানায় এবং সে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা তার পারমিশন ছাড়া এখানে কেন এসেছে। এই কথাটা শুনেই তো পুলিশ তাকে এক কষে চড় মারে, সাথে সাথে তার চশমাটা খুলে যায়। তখনই তারা দেখে গোবিন্দালু তো খুবই ভয়ঙ্কর দেখতে। আর তখনই সেখানে থাকা সবাই জেগে ওঠে, কিন্তু সেই মহিলাটি ওঠে না। তখনই সিনিয়র পুলিশ অফিসারটি প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে তার জুনিয়রকে ওই মহিলাটিকে সাথে নিয়ে থানায় আসতে বলে আর সেখান থেকে চলে যায়। তখনই গোবিন্দালু সেই জুনিয়র অফিসারকে বলে যে সে যদি এই মহিলাকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলে তাহলেই সে যাবে। এটা বলে সে মেয়েটির আত্মাটি সেই অফিসারের হাতে থাকা একটি জারের মধ্যে দিয়ে দেয় এবং তাকে থানায় নিয়ে যেতে বলে। অফিসার তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরই দেখানো হয় ভারাতীকে। তার কাছে আবারও সেই প্রডিউসার আসে আর বলে যে তাদের মুভির জন্য তার কাছে একজন প্রডিউসার আছে, কিন্তু তার একটি শর্ত হলো যে সে এই মুভির হিরো হবে। আর একটা শর্ত হচ্ছে সেই প্রডিউসার তার কাছে টাকা পায়। এর জন্যই সেখানে তাদেরকে একাই যেতে হবে। ভারাতীও এবার তার কথা মেনে নেয়। এরপরই প্রডিউসার তাকে একটি ক্লিনিকের অ্যাড্রেস দেয়। এই ক্লিনিকটি ছিল ছেলেদের গোপন রোগ নিরাময় নিয়ে। আর সেখানে রিসেপশনিস্ট ছিল ভারাতীর গার্লফ্রেন্ড, আর তার গার্লফ্রেন্ড হলো সৌমিয়া। তো সৌমিয়া যখন দেখে ভারাতী এখানে এসেছে তখন তো সে লুকিয়ে পড়ে তার এখানে আসার কারণ জানার জন্য। ভারাতী তখন সেখানে এসে বলে যে সে এখানে একজনের সাথে দেখা করতে এসেছে। এরপরই সে ফর্ম ফিল আপ করে আর লবিতে গিয়ে বসে। তখনই তার গার্লফ্রেন্ড মনে করে যে ভারাতীরও হয়তো কোনো গোপন রোগ আছে, এই জন্যই সে এখানে এসেছে। তো ভারাতী বসে থাকলে হঠাৎই তার পাশে অ্যাক্টর পুষ্পাকে দেখতে পায়। এই অ্যাক্টরকেই তো সে তার মুভির জন্য খুঁজছিল। তাকে পেয়ে সে তাকে তার মুভির অ্যাক্টর হওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু প্রথমে তো সে তার কথায় রাজিই হয় না। তবে কিছুক্ষণ পরই দেখা যায় পুষ্পা ডাক্তারের সাথে দেখা করলে ভারাতীও তার পেছন পেছন আসে। আর তখন তো পুষ্পা তার সমস্যার কথা লজ্জায় বলতেই পারছিল না। তখন সে ভারাতীকে বলে যে সে যদি তার সমস্যাগুলো নিজে ডাক্তারের কাছে বলে তাহলে সে তার মুভি করবে। আর তখনই ভারাতীকে বাধ্য হয়ে তার কথা মতো কাজ করতে হয়। কিন্তু যখন সে বেরিয়ে আসে তখনই তার কাছে চলে আসে সৌমিয়া, আর সে তাকে বলে যে সে এখানে কোন সমস্যা দেখানোর জন্য এসেছে যা সে জানে না। ভারাতী তাকে বলে যে সে তো আসলে মুভির প্রডিউসারের সাথে কথা বলতে এসেছে। তখন সৌমিয়া তাকে বলে যে এটা কোনো জায়গা হলো কাজ ডিসকাস করার, আর এই ডাক্তার তো ফেক, তাই তার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। ভারাতীও তখন তার কথা শুনে বেরিয়ে আসে আর এরপর সে পুষ্পার সাথে দেখা করে। পুষ্পা তাকে বলে যে সে প্রডিউসারও হবে। ভারাতী তখন তার কাছে অ্যাডভান্স কিছু টাকা চায়, কিন্তু পুষ্পা তাদেরকে মাত্র 2000 টাকা দেয় আর নয়নতারার মতো ফেমাস আর্টিস্টকে হিরোইন হিসেবে আনতে বলে। ভারাতী তখন তাকে বলে সমস্যা নেই, সে তার জন্য আরো বেটার অ্যাক্ট্রেস খুঁজে এনে দিবে। এরপরই তারা অডিশনের ব্যবস্থা করে। খুবই স্টাইল দিয়ে তারা অডিশন নেওয়া শুরু করে দেয়। আর সেখানে অনেকেই এসেছিল, কিন্তু কেউই এই রোলের জন্য পারফেক্ট ছিল না। কারো কোনো এক্সপ্রেশন নেই, আর কেউ কেউ তো ঠিক করে কিছু বলতেও পারছিল না। এসব দেখে তারা দুজন বেশ হতাশ হয়ে যায়। তারা তো হিরোইন খুঁজে পাওয়ার হালই ছেড়ে দিচ্ছিল। তো ঠিক তখনই শেষ মুহূর্তে সেখানে একটি সুন্দর মেয়ে আসে, আর সে এসেই একটু অশ্লীল মুভ করলে তারা দুজন সাথে সাথে তাকে সিলেক্ট করে নেয়। এরপরই দেখানো হয় সৌমিয়াকে। সে পুরোহিত গোবিন্দালুর কাছে যায় আর তাকে তার সমস্যার কথা জানায়। সে জানায় সে প্রায় অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখে। তখনই গোবিন্দালু সৌমিয়ার স্বপ্নের মধ্যে কি দেখে সেটা জানতে চায়। সৌমিয়া তখন তাকে তার বাসায় থাকা সেই ছবিটি দেয়। গোবিন্দালু ছবিটির উপর হাত রাখে আর বলতে থাকে যে এটা তো কোনো দেশি সমস্যা না, এটা বিদেশি সমস্যা। সৌমিয়া তো এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে কি জানতে পারলো। এটা যেন সে সৌমিয়াকেও জানায়। তো তখন গোবিন্দালু বলে যে তার যেই সমস্যা আছে তাকে তার বংশের কেউ জারে ভরতে পারেনি, কিন্তু সে এটা করে দেখাবে। এসব শুনে সৌমিয়া বলতে থাকে সে সব কি পাগলের মতো উল্টোপাল্টা কথা বলছে, সে তো কিছুই বুঝতে পারছে না। তাই সে এখান থেকে উঠেই চলে যায়। তো এরপরই দেখানো হয় ভারাতীকে। সে তার বাসাতেই তার ফিল্মের অ্যাক্টিং শুরু করে, আর সেখানে সেই অ্যাক্ট্রেস মেয়েটিও আসে। ভারাতী তখন তাকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে যে কিভাবে তাকে কি কি করতে হবে। অন্যদিকে তখন সৌমিয়াকে দেখানো হয়। সে ভারাতীর বি গ্রেড ফিল্মের ডিরেক্টর হওয়ার বিষয়টা তখনও জানতো না।
সে তো জানতো যে ভারতী একজন নতুন ডিরেক্টর, আর সে তার মুভি হিট করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর আজ সে তার বাসায় শুট করছে। তো এসব ভেবেই সে তার বন্ধুকে নিয়ে ভারতীর বাসা খুঁজতে থাকে। তখনই একজনের কাছে জিজ্ঞাসা করলে সে ভারতীর বাসা তাকে দেখিয়ে দেয়। এরপর বলে যে আগের বার তো 5 জন এসেছিল, এখন মাত্র 2 জন। সৌমিয়া এগুলো শুনে একটু অবাকই হয়। সে বুঝতে পারে না এই লোক কি বলছে, কিন্তু যেভাবে সেভাবে সে বাসাটি পেয়ে যায়। এদিকে ভারতী তখন পুষ্পাকে বেডে লক আপ দিয়ে বেঁধে রেখে অশ্লীল সিন করছিল, আর তখনই সেখানে সৌমিয়া চলে আসে। এটা দেখেই তো ভারতী ভয় পেয়ে যায় আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। সৌমিয়া তো তখন দরজায় বারবার ধাক্কাতে থাকে। ভারতীর মাথায় তখন একটা বুদ্ধি আসে যে সে এবার এই সিনটাই পাল্টে দেবে। তো এটা বলে সে একটু পরেই দরজা খোলে, আর তখনই দেখানো হয় যে তারা সেই সিনটাকে পুলিশ চোরের সিন বানিয়ে দিয়েছে। কিন্তু সৌমিয়া তো ঠিকই বুঝতে পেরে যায় যে ভারতী তার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, আর এর জন্যই সে ভারতীকে বলে যে সে তো তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, আর এটা সে যেদিন জানতে পারবে সেই দিন তার খবর আছে। এটা বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। ভারতী তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এরপরই সে ঠিক করে যে তারা শুটিং এর লোকেশন চেঞ্জ করবে। পরবর্তীতে রাতের বেলা তারা একটি বারে যায় যেখানে নর্তকী মেয়েরা তাদেরকে ডান্স করে দেখায়। তারা সেখানে তো অনেক ড্রিঙ্কস করে আর বেশ এনজয়ও করে। এরপরই সেখান থেকে বাসায় আসার সময় দুজন মিলে হাঁটছিল। তখনই ভারতীর ফ্ল্যাটমেট মাতাল অবস্থায় একটি জায়গায় চলে যায়, আর সেখানে গিয়েই সে দেখে কিছু মানুষ মূর্তির মতো করে বসে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। আর তখন আমরাও জানতে পারি যে যেই লোকগুলোর কথা গল্পের শুরুতে সেই পুরোহিত বলেছিল তারা হলো গোবিন্দালু এবং তার লোকেরা। তারা আলাকন্দাপুরম গ্রামের সেই আত্মাটিকে জাগানোর চেষ্টা করছিল। তো তখন ভারতীর ফ্ল্যাটমেট এসে কিছুই বুঝতে না পেরে সেই ছবিটির কাছে থাকা প্রদীপ দিয়ে তার সিগারেট জ্বালায়, আর সেই সময় সে ভুলে সৌমিয়ার দেওয়া ওই ছবিটি ভেঙে ফেলে। অর্থাৎ সৌমিয়ার জীবনও এই আত্মাটির সাথে কোনো না কোনো ভাবে জড়িত। তো ছবিটি ভেঙে ফেললে সেখানে থাকা সবাই জেগে যায়, আর তখনই গোবিন্দালুকে দেখানো হয় তার সামনে সেই আত্মাটি উঠে আসে। লোকগুলো তখন উঠে গিয়ে ভারতীর ফ্ল্যাটমেটকে মারার চেষ্টা করতে থাকে। এইদিকে তো ভারতীয় মাতাল ছিল, আর সে তখন তার বন্ধুকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু সেখানে আসলে তার গলায়ও সেই লোকগুলো ছুরি ধরে। তারা দুইজন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা না জানি কিসের মধ্যে এসে পড়লো। ঠিক তখনই ভারতী সেখানে থাকা আবির লোকেদের মুখে উড়িয়ে দেয় আর তার বন্ধুকে নিয়ে পালাতে থাকে। পথে সে তার সেই প্রডিউসারকে কল করে এবং তাকে লোকজন নিয়ে তাদেরকে বাঁচাতে আসতে বলে। কিন্তু প্রডিউসার ভাবে যে ভারতী তার বাচ্চাদের নিয়ে কোনো শো দেখার জন্য আসতে বলেছে, আর এতে তো ভারতী খুবই রেগে যায়। আর সেই সময় আবার প্রডিউসারও তার পেছনে লোকজনকে দৌড়াতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর তারা একটি মোড়ে গিয়ে পড়ে, আর সবাই তাদেরকে ঘিরে ধরে। তখনই তারা দুজন দুটি লাঠি নেয় আর তাদেরকে বেধড়ক মারতে থাকে। এরপর কোনো মতে ওখান থেকে পালিয়ে বাসায় চলে আসে, আর এখানে এসেই তারা বাইরে দেখে বন্যা হচ্ছে। তখনই ভারতী তার বন্ধুর উপর রাগও করেছিল যে তার জন্য তো আছে মরতে বসেছিল। তার বন্ধু তখন তাকে শান্ত হতে বলে, আর তাকে তার আনা মদের বোতল দিয়ে বলে যে তারা এখন পার্টি করবে। তো তাদের দুইজনেরই বেশ ভয় লাগছিল, কিন্তু কোনোভাবে যা হয়েছে মাথা থেকে ঝেড়ে ড্রিঙ্ক করা শুরু করে তারা। কিন্তু ভারতী বেশিরভাগ মদ খেয়ে নেয়, আর তখনই সেখানে লাইটও চলে যায়। সে সময় ফ্ল্যাটমেট মোমবাতি জ্বালায়, কিন্তু দেখা যায় অন্য রুম থেকে একটু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে। এটা সে একদম মাতাল হয়ে যাওয়া ভারতীকেও শোনায়। ভারতী তখন উঠে দাঁড়িয়ে সেই রুমের দিকে তার জুতো ছুঁড়ে মারে, কিন্তু তার পর মুহূর্তেই দেখা যায় জুতোটি ফিরে এসে তার ফ্ল্যাটমেটের গায়ে লাগে। এরপর ভারতী আরেকটা জুতো মারলে সেটিও ফিরে এসে তার ফ্ল্যাটমেটেরই গায়ে লেগে যায়। এখন তো তারা দুজনই ভয় পেয়ে ওঠে যে এটা কিভাবে সম্ভব। তাই তারা ধীরে ধীরে সেই রুমে যায় আর কে আছে তা দেখার চেষ্টা করে। তখনই একটি অশুভ শক্তি এসে তার ফ্ল্যাটমেটকে টেনে রুমের মধ্যে নিয়ে চলে যায়। তারা তো তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ভারতী কোনোভাবে তাকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু শিরের নিচেই তখন তারা একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। আর যখন তারা নিচে নামতে যায় তখনই দেখা যায় লাশটি তাদের দিকে তাকায়। এরপরই তারা যখন পা ফিরিয়ে নেয় সেটিও মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে তো তারা দুজনই বেশ কিছুক্ষণ পা উঁচু নিচু করতে থাকে, যেটা তাদের মজাও লাগতে থাকে। আর ঠিক তখনই তাদের সামনে একটি আত্মা চলে আসে। তারা তো আবারও ভয় পেয়ে বাসার মধ্যে চলে যায়, কিন্তু তখনই তারা পেছনে সেই রুমের দিকে তাকাতেই প্রচন্ড ভয় পাচ্ছিল। এই জন্য অন্যদিকে ফিরেই দাঁড়িয়ে থাকে। তো সেই সময় আবার আমাদের সৌমিয়াকে দেখানো হয়। সে আবারও স্বপ্ন দেখে, যেখানে সে দেখে যে ভারতী আর তার ফ্ল্যাটমেট মারা গেছে। এটা দেখেই তো সে খুব ঘাবড়ে যায়। এর জন্য সে দ্রুত তার স্কুটার নিয়ে তখনই তাদের কাছে চলে আসে, আর এখানে এসে সে তাদেরকে ঘুমিয়ে থাকতে দেখে। কিন্তু তখনই তারা চোখ খুলে সৌমিয়াকে দেখে খুবই ভয় পেয়ে যায়।
তখনই সমিয়া তাদের শান্ত করে। এরপর তারা সমিয়াকে তাদের রুমের ভূতের কথা জানায় এবং জুতো ছুঁড়ে মেরে আবারও তাকে আগের ঘটনার ডেমো দেখায়। সমিয়া তখন বলে যে এগুলো কিছুই না। এটা বলে সে সেই রুমের মধ্যে গেলে দরজা বন্ধ হয়ে যায়। সমিয়া তখন সেখানে গিয়ে গোবিন্দালুকে দেখতে পায়, আর ঠিক তখনই তার কাছে সেই অশুভ শক্তিটি চলে আসে, অর্থাৎ সেই আত্মাটি, আর সেটি সাথে সাথে তার মধ্যে প্রবেশ করে। বাইরে দাঁড়িয়ে ভাড়াতিরা দুইজন ভিতরে কি হচ্ছে তা ভেবেই ভয় পেতে থাকে। তো এরপরই সমিয়া বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় তার চোখ কালো হয়ে গেছে। এটা দেখে ভারতী বলতে থাকে যে তার চোখ দেখেই তো তাকে ভালো লেগেছিল, এখন সে তার চোখের এই অবস্থা কেন করলো। সমিয়া তখন একটা কথাই বলতে থাকে যে সে আলাকন্দাপুরম গ্রামে যাবে। ভারতী তখন তাকে ফালতু ভয় দেখাতে মানা করে, কিন্তু সেই সময়ই দেখা যায় সমিয়া উল্টো হয়ে যায়। এটা দেখেই তো তারা দুজন অনেক বেশি ভয় পায় আর তাকে আলাকন্দাপুরমে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তখনই আমাদেরকে একটি দৃশ্য দেখানো হয়। আলাকন্দাপুরম গ্রামের দুই পাহাড়ের মাঝে একটি মহল ছিল, আর সেই মহলেই ছিল এক সুন্দরী নারী। তার নাম কি এবং তার কি পরিচয় তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপরই দেখানো হয় ভারতী আর তার ফ্ল্যাটমেট মিলে সমিয়াকে একটি বিশাল বড় বটগাছের সামনে নিয়ে আসে। সমিয়া তো তখন ওই বটগাছের সামনেই দাঁড়িয়েছিল, আর পেছনে দাঁড়িয়ে দুইজন ভয়তে কাঁপছিল। ঠিক সেই সময় সেখানে পুষ্পা চলে আসে আর বলে যে তারা এখানে কি করছে, আর কাল রাতে তাকে মিস কল কেন দিয়েছে। ভারতী তখন তাকে কালকে রাতে হওয়া সব ঘটনা জানায়, কিন্তু পুষ্পা তো তখন এটা নিয়ে মজা করলে সমিয়া এসে তাকে একটা চড় মেরে দেয়। এরপরই তারা পুষ্পার গাড়িতে করে আলাকন্দাপুরমের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছাতেই ভারতী দেখে তার পাশ থেকে সমিয়া গায়েব হয়ে গেছে। এটা দেখে তো সে ঘাবড়ে যায়, আর তারা তাকে খোঁজার জন্য গ্রামের মধ্যে চলে যায়, আর সেখানে থাকা জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে তারা সমিয়াকে খুঁজতে থাকে। তখন সেই গ্রামের একটি বোবা লোক তাদের দেখে এবং তাদেরকে সামনে যেতে মানা করতে থাকে, কিন্তু তারা তো তার কথায় পাত্তাই দেয় না আর নিজেদের মতো এগিয়ে যেতে শুরু করে। তখন ওই বোবা লোকটি গ্রামের সবাইকে যেয়ে এই কথা জানায়, কিন্তু তারা কেউই তো তার কথা বুঝতে পারছিল না। আর ঠিক তখনই দেখা যায় সুৎসায়ের নামের সেই ঘন্টা বাজানো লোকটি এসে তার কথা শুনে বুঝতে পারে, আর তখন সে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে যে তিনজন লোক এখানে এসে সেই মহলের মধ্যে যাচ্ছে, তার মানে তারা সেই আত্মাটিকে মুক্ত করে দিবে আর সেই আত্মার সবকিছু শেষ করে দিবে। গ্রামের সবাই তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় যে এবার না জানি তাদের সাথে কি হতে চলেছে। তো এইদিকে সমিয়াকে দেখানো হয় সে সেই পরিত্যক্ত মহলের কাছে যায় আর সেখানে দরজা খোলে। তাকে খুঁজতে খুঁজতে তারা তিনজনও সেখানে চলে আসে। এবার তারাও সেখানে প্রবেশ করে। এরপরই তারা তিনজন তিন দিকে ভাগ হয়ে যায় আর সমিয়াকে খুঁজতে থাকে। তখনই ভারতী তার সামনে একটি সিংহাসন দেখতে পায়, যার উপর একটি লোকের মূর্তি বসেছিল। অন্যদিকে পুষ্পা একটি ছবিতে একজন মহিলাকে দেখে আর এটা দেখে বলতে থাকে যে সে তো খুব হট, সে তার মুভির নায়িকা হলে খুব ভালো হতো। সে এই কথা বলার সাথে সাথে হঠাৎই একটি জায়গার মধ্যে পড়ে যায় আর তখনই চারদিক থেকে ধোয়া ধোয়া হয়ে যায়। সেই সময় সেই মহিলাটি সেখানে এসে উপস্থিত হয় এবং সে তার কাছাকাছি আসতে থাকে। এদিকে ভারতীর বন্ধুকে দেখানো হয় সে টর্চ দিয়ে খুঁজতে থাকলে হঠাৎ করেই তার সামনে একটি মূর্তি চলে আসে। এটা দেখেই তো সে ভয় পেয়ে যায়। এরপর আমাদের আবারও ভারতীকে দেখানো হয় সে মূর্তিটির কাছে গেলে সেটি একদম ধুলোয় মিশে যায়, যেটি দেখে সে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখনই সমিয়াকে দেখতে পাই আমরা, সে একটি কফিনের সামনে চলে যায় আর কিছু একটা জাদু করতে থাকে। তবে এর পরপরই সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। সেই সময় তার কাছে ভারতী আসে এবং তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। তো বেশ কিছুক্ষণ পর সমিয়া জেগে উঠলে এবার সে স্বাভাবিক হয়, তবে সে বুঝতে পারে না যে সে এখানে কি করছে। ভারতী তাকে বলে সে তাকে পরে সবকিছু বুঝিয়ে বলবে। এই বলে বাকি দুজনকে নিয়ে সেই মহল থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে তারা সেই গ্রামের একটি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই দেখানো হয় সেই কফিনের মধ্য থেকে একটি শক্তি বেরিয়ে আসে। সে সময় আবহাওয়া আবারও চেঞ্জ হয়ে যায়। এটা দেখে তো সেখানে সেই পুরোহিতটি আবারও চলে আসে। তখন সুৎসায়ার সবাইকে বাইরে এসে একত্র হতে বলে। তার কথা শুনে সবাই সেখানে আসে। তখন পুরোহিত গ্রামের লোককে আলাদা হয়ে দাঁড়াতে বলে। এরপর সে সেই চারজনকে দেখিয়ে বলে যে এরা সেই মহলে থাকা আত্মাকে জাগিয়ে দিয়েছে, কিন্তু তারা তো আর জানে না রানী মন্দিরার আত্মা। এটা বলার পরই সে বহু বছর আগের কাহিনী বলতে থাকে। এই আলাকন্দাপুরমে একটি সাম্রাজ্য ছিল, যেটি হলো মন্দিরার সাম্রাজ্য। সে এখানে রাজ করত। তখন দেখানো হয় বাকি সব রাজ্যের মতো একটি রাজ্য এখানের মহল দেখে এটি রাজ করার কথা ভাবে আর এখানে আক্রমণের প্রস্তুতি নেয়। তখনই মন্ত্রী সেই রাজাকে জানায় যে এই রাজ্যে কোনো রাজা নেই, আছে একজন রানী, কিন্তু কোনো এক কারণে আজ পর্যন্ত কোনো রাজ্যই এখানে এসে রাজ করতে পারেনি। এখানে শুধু ওই রানীরই রাজ চলে। কিছু তো একটা অবশ্যই আছে যার জন্য
কেউ আজ পর্যন্ত ওই নারীর সাথে জিততে পারেনি। রাজা তখন তাকে বলে যে সে এবার তাকে জিতে দেখাবে। তারা কালকেই সেখানে আক্রমণ করবে, তাই আজ রাতেই তারা প্রস্তুতি নিবে। এরপর রাতে দেখানো হয় রাজা তার কক্ষে ঘুমিয়েছিল। তখনই তার কাছে আসে মন্দিরা। সে তার মুখ লুকিয়ে এখানে আসে আর রাজার গলায় তলোয়ার ধরে। রাজা তখনই উঠে গেলে সে রাজাকে বলে যে তার রাজ্যের দিকে যেন সে চোখ তুলেও না তাকায়। এটা বলেই চোখের পলক এসে উধাও হয়ে যায়। তখনই তো রাজা প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত বাইরে আসে। সেখানে এসেই সে তার মন্ত্রী এবং সেনাদের বলে যে সে স্বপ্নে দেখেছে যে তার কাছে মন্দিরা এসেছে। তখনই মন্ত্রী রাজার গলায় রক্ত দেখে আর বলে সে স্বপ্ন নয়, মন্দিরা আসলে এখানে এসেছিল। রাজা তো তখন তাদের উপর অনেক রেগে যায় আর বলে যে তারা থাকতে মন্দিরা কিভাবে তার কাছে আসতে পারলো। সে এখনই মন্দিরার কাছে যাবে এবং তাকে শিক্ষা দিয়েই ছাড়বে। এটা বলেই সে তার ঘোড়া নিয়ে মন্দিরার মহলের মধ্যে যায় আর এরপরই সকাল হয়ে যায়। তখনও রাজা ফিরে না আসলে মন্ত্রী সেখানে আক্রমণ করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই দেখা যায় রাজা ঘোড়ার উপর শুয়ে সেখানে আসে আর বলে যে মন্ত্রী ঠিকই বলেছিল, মন্দিরার সাথে জেতা অসম্ভব। মন্ত্রী তখন তার কাছে জানতে চায় যে মন্দিরার কাছে এমন বিশেষ কি আছে যার জন্য সে সবসময় জিতে যায়। রাজা বলে যে তার কাছে যা আছে তার কারো কাছে নেই। তখনই আমাদেরকে রাজগুরুকে দেখানো হয় সে সূর্যকে নমস্কার জানাচ্ছিল। তখনই তার কাছে মন্ত্রী আসে আর তাকে বলে যে সে এখানে কি করছে। এদিকে পাশের রাজ্য তাদের উপর আক্রমণ করার কথা ভাবছিল। তখনই রাজগুরু তাকে বলে যে তারা কিছুই করতে পারবে না, কারণ মন্দিরার কাজ হয়ে গেছে। তখনই কাল রাতে ঠিক কি হয়েছিল সেটা দেখানো হয়। রাজা সেখানে প্রবেশ করে আর মন্দিরাকে খুঁজতে থাকে। এরপরই সে তার রুমে গেলে মন্দিরা সেখানে থাকা পুলের মধ্য থেকে বেরিয়ে আসে। তাকে দেখেই তো রাজা মুগ্ধ হয়ে যায় আর তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপরই মন্দিরা আলো নিভিয়ে দেয়। তো রাজগুরু এটি মন্ত্রীকে জানালে মন্ত্রীর মন্দিরাকে দেখতে ইচ্ছে করে। তখনই একজন এসে রাজগুরুকে জানায় যে রানী মন্দিরা তাকে ডেকে পাঠিয়েছে। রাজগুরু তখনই মন্ত্রীকে নিয়ে মন্দিরার কাছে যায়। সে সময় মন্দিরার একজন পা টিপে দিচ্ছিল আর মন্দিরা দাবা খেলছিল। তো তার লোক রাজগুরুকে বলে যে সে মন্দিরার কথা ভুলে কিভাবে গেল। সেনা তাকে অনেক শক্তিশালী কিছু যোদ্ধা খুঁজে এনে দিতে বলেছিল যার সাথে মন্দিরা গেম খেলবে। রাজগুরু তখন বলে যে সে এটা কিভাবে খুঁজবে। তখনই মন্দিরা তাকে রেগে গিয়ে ইশারা করে এবং তার হাতে দাবার একটি সেনা ছুঁড়ে মারে। তখনই তার লোক রাজগুরুকে বলে যে মন্দিরার এটা করার মানে হলো যে তাকে যোদ্ধা খুঁজে আনতেই হবে। রাজগুরুর তখন আর কিছুই করার থাকে না। এবার সে গ্রামের সবাইকে জানিয়ে কিছু শক্তিশালী যোদ্ধাদের মন্দিরার কাছে নিয়ে আসে। এরপরই মন্দিরা সেখান থেকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে বেছে নেয়। পরবর্তীতে রাতের বেলা সারা মহলে আওয়াজ হতে থাকে। আর যেহেতু রাজগুরু মন্দিরাকে পছন্দ করত, তাই মন্ত্রী তাকে এসে বলে যে মন্দিরা আজ সেই যোদ্ধার দিন ভালো করে দিচ্ছে। এটা শুনেই তো রাজগুরু বলতে থাকে যে সে দিন ভালো করছে নাকি খারাপ তা তো সে তাকে দেখাবে। এটা বলেই সে তাকে নিয়ে সোজা মন্দিরার রুমে চলে যায়। আর তখনই দেখানো হয় মন্দিরা সেই যোদ্ধাকে পরাজিত করে বেঁধে চাবুক দিয়ে মারছে আর সেটির শব্দই হচ্ছিল পুরো মহলে। এটা দেখেই তো মন্ত্রী অবাক হয়ে যায়। এরপরই তারা তাদের কক্ষে চলে আসে। তখন মন্ত্রী রাজগুরুর কাছে জানতে চায় যে মন্দিরা এত ভয়ঙ্কর কেন, সে পুরুষদের কেন সহ্য করতে পারে না। তখন রাজগুরু তাকে বলে যে এর জন্য তাদেরকে আরো পেছনে যেতে হবে। মন্দিরার বাবা সে এই রাজ্যের রাজা ছিল, কিন্তু সে নামেরই রাজা ছিল। সে তো সারাক্ষণ মেয়েদের নিয়ে থাকতো। কোনো মেয়ে একবার তার নজরে আসলে তার খপ্পর থেকে বাঁচতে পারতো না। মন্দিরা এর জন্য তার বাবাকে অনেক ঘৃণা করত, কিন্তু তার ঘৃণা চরম রূপ নেয় যখন তার বাবা অর্থাৎ রাজা তার দাইমার সাথেও খারাপ কাজ করে। যেই দাইমা তাকে মানুষ করেছে তাকে এভাবে দেখে সে আর সহ্য করতে পারেনি। তাই সব সময় সে তার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজত। এরপরই দেখতে দেখতে অনেক বছর হয়ে যায়। রাজারও বয়স হয়ে যায় অনেক। সে তখন প্রায় সময়ে অসুস্থ থাকতো। তারপরও তার অভ্যাস যায় না। সে তখনও মেয়ে খুঁজে বেড়াতো, কিন্তু তার এই অসুস্থতার সুযোগেই মন্দিরা গ্রামের সব পুরুষের উপর বদলা নিত, কারণ সে মনে করত যে সমস্ত পুরুষই একরকম। সে গ্রামের সব পুরুষকে তার লোকেদের দিয়ে মার খাওয়াতো। তো এরপরই একদিন দেখানো হয় মন্দিরা একটি লোককে তার পোর্ট্রেট আঁকার জন্য ডাকে। সে তো খুব ভয়ে ভয়ে তার ছবি আঁকতে থাকে। তবে দেখা যায় ছবিটা খুবই সুন্দর হয়। তো তার আঁকা শেষ হলে মন্দিরা বলে যে এখন সে তার ছবি আঁকবে, কিন্তু দেখা যায় যে ছবিটি লোকটির সাথে মিলছে না। তখনই মন্দিরা তার লোকেদের বলে যে কেউ যেন তার আঁকা ছবিকে খারাপ না বলতে পারে, এর জন্য তারা যেন এই লোকটিকে এই ছবির মতোই বানিয়ে দেয়। তো এভাবেই সে অত্যাচার করত।
আর এই খবর রাজগুরুর বাবা রাজাকে যেয়ে জানায়। সে তাকে তার মেয়েকে থামাতে বলে, না হলে তো সে পুরো গ্রামকে ধ্বংস করে দিবে। এর জন্যই রাজা মান্দিরাকে ডেকে পাঠায়। তো মান্দিরা সেখানে গেলে রাজা তার সামনে আয়না ধরে এবং বলে যে সে এই আয়নায় কি দেখতে পাচ্ছে। মান্দিরা বলে যে সে ভবিষ্যতের রানীকে দেখতে পাচ্ছে। রাজা তো এই কথা শুনে একভাবে হাসতে থাকে আর বলে যে দুঃখের বিষয় এটাই যে সে একজন নারী। এটা বলে সে কটাক্ষ করে আরো হাসতে থাকে। তখনই তার সামনে খাবার নিয়ে আসা হয় আর এই খাবারের ঢাকনা খুলেই সে দেখতে পায় সেখানে তো রাজগুরুর বাবার কাটা মাথা রাখা। এটা দেখেই তো রাজা অনেক বেশি রেগে যায় আর সবাইকে মান্দিরার উপর হামলা করতে বলে। কিন্তু মান্দিরাকে তো পরাজিত করা এত সহজ না, আর এটার প্রমাণ মান্দিরাও দিয়ে দেয়। সে মুহূর্তের মধ্যে সবগুলো সৈন্যকে মেরে ফেলে আর সবশেষে সে তার বাবা অর্থাৎ রাজাকেই মেরে ফেলে। আর এভাবেই পুরো সাম্রাজ্য হয় তার। মান্দিরা এর পর থেকে সেখানে রাজ করা শুরু করে দেয়। মন্ত্রী তখন এটা জেনে বলে যে মান্দিরা তো তাহলে খুবই খারাপ, সে রাজ্যের জন্য নিজের বাবাকে মেরে ফেললো। তখন রাজগুরু বলে যে মান্দিরা তো তার বাবাকেও মেরে ফেলেছে এবং তার মাথা দরজার সামনে লাগিয়ে রেখে তার নিচে লিখে রেখেছে যে এভাবেই সবাই তার উন্নতি হতে দেখো। এটা বলার পরই রাজগুরু বলে যে সে তো মান্দিরাকে পছন্দ করার অ্যাক্টিং করে, কিন্তু আসলে তো সে তার বাবার খুনের বদলা নেওয়ার জন্যই এখানে আছে আর এটা সে নিয়েই ছাড়বে। এরপরই দেখানো হয় পরদিন সভায় সেখানে মন্ত্রী আর রাজগুরু মিলে কারো আসার অপেক্ষা করছিল আর মান্দিরা সিংহাসনে বসে গান শুনছিল। তো এরপরই সেখানে একটি লোক আসে এবং বলে যে সে অন্য দেশ থেকে এসেছে রানীকে বিনোদন দিতে। এটা শুনে মান্দিরা বলে যে সে মিথ্যা বলছে আর তখনই লোকটি তার দিকে হাতিয়ার ছুঁড়ে মারলে মান্দিরা সেটি ধরে ফেলে আর এরপর সে সেই লোকটিকে মেরে ফেলে। তখন তো মন্ত্রী আর রাজগুরু প্রচন্ড ভয় পেয়ে যায় যে এটা যে তারা করেছে তা না আবার মান্দিরা বুঝতে পেরে যায়, তাহলে তো তাদের অবস্থাই খারাপ হয়ে যাবে। কিন্তু মান্দিরা এটা বুঝতে পারে না যে এটা তাদেরই চাল ছিল। এরপরই দেখানো হয় সেই গ্রামে একজন গল্প কথক আসে আর সে সবাইকে ডেকে ডেকে রানীর গল্প শোনাতো। এই খবর মান্দিরার কাছেও যায়। সে তখন তার সেনাদেরকে এই গল্প কথককে খুঁজে বের করতে বলে। তারা গ্রামের থেকে যারা সেই গল্প শুনতে গিয়েছিল তাদেরকে ধরতে পারলেও সেই কথককে ধরতে পারে না। কিন্তু মান্দিরা তখন সেই সব লোকেদেরকেই মেরে ফেলে যারা গল্প শুনতে গিয়েছিল আর এরপর থেকে সে নিজে ছদ্মবেশে বের হয়ে কথককে খুঁজতে থাকে। তো এরপর একদিন সে তাকে পেয়েও যায় আর বাইরে দাঁড়িয়ে সে তার গল্প শুনতে থাকে। আর এই গল্প কথক অবিকল ভাড়াতির মতো দেখতে আর সে ভাড়াতিরই বংশের। তো সে এখানে সবাইকে মান্দিরাকে নিয়ে অশ্লীল গল্প বলতে থাকে, যার থেকে বোঝা যায় অশ্লীল গল্প বানানো তো ভাড়াতির রক্তেই আছে। যাই হোক, তো তার এই গল্প শুনে মান্দিরার তাকে ভালো লেগে যায় আর সে তাকে তার কক্ষে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সে তার কাছে যেতেই নিবে তখনই একজন তার গলায় ধনুক মারলে সে ঘায়েল হয়ে যায়। ঠিক সেই সময়ই মান্দিরা বুঝতে পারে যে এটা রাজগুরুর কাজ। রাজগুরু তার মাইন্ড ডাইভার্ট করে তার উপর হামলা করেছে, কিন্তু সে তখন সেই কথককেও মেরে ফেলে। এরপরই সে মান্দিরাকে জীবন্ত কফিনে পুরে নিজে সিংহাসন দখল করে। তো বর্তমানে এই সব ঘটনা শুনে তো ভাড়াতি অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যেতে চায়। তখনই গ্রামের সবাই তাকে ছুরি দিয়ে ঘিরে ধরে। সেই পুরোহিত তখন তাকে বলে যে তার এত ভয় পাওয়ার কারণ নেই, সেই পারবে এই গ্রামকে মান্দিরার খপ্পর থেকে বাঁচাতে। সে আরো বলে যে সেই অমাবস্যার রাতে একটি অনেক বড় রিচুয়াল করবে, তারপর ভাড়াটিকে যা করতে হবে সে বলে দিবে আর এটা তাদেরকে মান্দিরার রাগ সর্বোচ্চ সীমায় ওঠার আগেই করতে হবে। এটা বলেই তারা রিচুয়ালের প্রস্তুতি নেয় এবং রিচুয়াল শুরুও করে দেয়। সে তখন তাদের কাছে সিলভার ল্যাম্প চায়, কিন্তু তারা তাকে পিতলেরটা দিয়ে দেয় আর বলে যে সিলভার ল্যাম্প আনতে তাদেরকে অনেক দূরে যেতে হবে। এখন সে তাই যেন এই দিয়েই কাজ চালিয়ে নেয়। পুরোহিত তখন মেনে নেয়। এরপর সে তাদের কাছে নারকেল চাইলে তারা অর্ধেক নারকেল দেয় আর বলে যে বাকি অর্ধেক দিয়ে তারা আচার বানিয়ে ফেলেছে। পুরোহিত তখন তাদের উপর চিল্লাতে থাকে যে তাদের মধ্যে তো কোনো সিরিয়াসনেসই নেই। এর জন্য ভাড়াতিও রেগে যায়। পুরোহিত তখন তাদের বলে যে তারা যেন একটু সিরিয়াস হয়, কারণ এটা তাদের এবং ভাড়াতির জন্ম মৃত্যুর বিষয়। আর এখন সে যেই ইনগ্রেডিয়েন্টের কথা বলবে সেটি তার লাগবেই লাগবে। সে বলে তার একজন কুমারী মেয়ের রক্ত লাগবে। এই কথা শুনে তো সবাই চুপ হয়ে যায়। কেউই তো সেই রক্ত এনে দিতে চায় না, বরং সমিয়াও দিতে চায় না। কিন্তু তখনই একজন বৃদ্ধ কুমারী মহিলা এসে তার রক্ত দিতে রাজি হয়। তো এরপরই রক্ত দিয়ে সবকিছু বানিয়ে এবং ভাড়াতিকে সাজিয়ে তারা সেই মহলের কাছে যায় আর শুধু ভাড়াতিকে ভেতরে যেতে বলে। ভাড়াতি তো খুবই ভয় পাচ্ছিল, তারপরও সে ভয়ে ভয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়। এরপর সে মান্দিরাকে তার সামনে এসে কথা বলতে বলে। তখনই মান্দিরা তার সামনে আসে। এতে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু মান্দিরা তাকে ধরেই ছুঁড়ে মারে। এরপরই সে তাকে ধরে তার কাছে গল্প শুনতে চায়
যেই গল্প সেই কথক তাকে শুনিয়েছিল। অর্থাৎ সে ভারাতীকে সেই কথক মনে করতে থাকে, কিন্তু ভারাতী তো সেই গল্প জানে না। এর জন্য সে নিজের বানানো গল্প বলতে থাকে। মন্দিরা তাকে বলে যে সে তাকে মারতে পারবে না, কিন্তু সে সেই গল্পটাই শুনতে চায়, অর্থাৎ সেই কথকেরই গল্প। তবে ভারাতী তো তখনও না বলতে পারলে সে আবারও তাকে ছুঁড়ে মারে। এরপরই পুরোহিত ভারাতীকে কল করে এবং জানতে চায় যে মন্দিরা কোথায়। ভারাতী বলে যে সে তার কাছে আসছে। পুরোহিত তখন তাকে বলে যে সে যেন তাকে জড়িয়ে ধরে এবং কিস করে। এটা শুনেই তো সৌমিয়ার রাগ হয়ে যায় আর সে তাকে ভণ্ড বলে মারতে থাকে। তো তখনই দেখা যায় মন্দিরা সেখান থেকে গায়েব হয়ে যায়। সে একটা জায়গায় যেয়ে বসে থাকলে পুরোহিত ভারাতীকে তার কাছে যেতে বলে এবং তার গালে সেই রক্ত লাগিয়ে দিতে বলে। কিন্তু ভারাতী দেখে মন্দিরা তো তার দিকে তাকিয়ে কান্না করছে এবং খুবই কষ্ট নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মন্দিরা তখন সেই কথকের সাথে কাটানো সেইটুকু মুহূর্তই মনে করতে থাকে। সেই কথকই ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। সবাইকে তো সে তার রূপের ঝলক দেখিয়ে পাগল করত, সবাই তো তার প্রেমে মুগ্ধ হয়ে যেত। তবে সে সেই প্রথমবার কথকের প্রেমে পড়েছিল। সে তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিল। তবে দুর্ভাগ্যবশত তারা এক হতে পারেনি। সেই কষ্ট এখনো মন্দিরার ভেতর আছে। তো এই সব শুনে ভারাতীও তখন তার চোখের দিকে তাকায়, তাই সে আর ওই রক্ত তার গালে লাগাতে পারে না। কিন্তু তখনই দেখা যায় মন্দিরা নিজেই তার হাত থেকে তার গালে রক্ত লাগিয়ে নেয় আর আবারও কফিনের মধ্যে চলে যায়। এরপর ভারাতী বেরিয়ে আসে আর সৌমিয়াকে হাক করে। এরপরই তারা সেখান থেকে যেতে থাকে, কিন্তু পুরোহিত তো পেছনেই পড়ে যায়। আর তখনই সে পেছনে ঘুরতে গেলে তার সামনে মন্দিরার আত্মা চলে আসে। এবার সে তাকেই বশ করে ফেলে, অর্থাৎ সে এখনো শেষ হয়ে যায়নি। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটারও এখানেই সমাপ্তি ঘটে।